You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের পঞ্চদশ গল্প ভুতুড়ে ভ্রমণ। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। আরেকটি বিশেষ ঘোষণা, এই গল্পের প্লট নির্মাণে সহযোগিতা করেছেন চণ্ডী আদক। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের পঞ্চদশ গল্প ভুতুড়ে ভ্রমণ। দুটো দিন যে কি রোমাঞ্চকর কাটল সে আর কি বলবো। কদিন ধরেই পল্লবটা ঘুরতে যাওয়ার মতলব করছিল। গত রবিবার সেই কথা বিষ্টুদাকে বলায় বিষ্টুদা পরামর্শ দিয়েছিল গোপালনগরে যাওয়ার। ওখানে বিষ্টুদার এক মামার বাড়ি আছে। মামা কিংবা তার পরিবার সেখানে থাকেন, একরকম ফাঁকাই পড়ে আছে সে বাড়ি। কেউ না থাকার অবশ্য একটা কারণ আছে। বিষ্টুদার মামা ওই বাড়িটা খুব কম দামে কোনো এক সময় কিনেছিল। এত কম দামে পাওয়ার কারণ বাড়িটার ভুতুড়ে বদনাম আছে। যদিও কেনার সময় সস্তা দাম দেখে সেসব বদনামের তোয়াক্কা বিষ্টুদার মামা করেনি, কিন্তু কেনার পরেই বুঝতে পারে সে বিষয়ে আমল দেওয়া উচিত ছিল। শোনা যায় আগে যে মালিক ছিল তার স্ত্রী নাকি ওই বাড়িতে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই বাড়িটা ভুতুড়ে বাড়ি নামে পরিচিতি পেয়েছে। দু একবার থাকার চেষ্টাও করেছিল পরিবারের কেউ কেউ, কিন্তু এক রাতের বেশি কেউ থাকতে পারেনি। মাঝরাতে বিভিন্ন রকম শব্দ, চিৎকার, আর্তনাদ এসব শুনতে পেয়েছে সবাই। তারপরে বাড়িটা বিক্রি করার চেষ্টাও কয়েকবার করা হয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি। এলাকার লোকজন ঠিক নতুন কেউ বাড়ি কিনতে এলে তার কানে এমন বিষ ঢালে যে সে লোক লোটা কম্বল গুটিয়ে পালিয়ে বাঁচে। অগত্যা বহু বছর ধরে একইভাবে বাড়িটা পড়ে আছে। মাঝে মাঝে দিনের বেলায় গিয়ে একটু দেখে শুনে আসে মামার পরিবারের লোকজন। তা সেই বাড়িতেই বিষ্টুদা প্রথমে যাওয়ার কথা বলেছিল, কিন্তু বাড়ির ইতিহাস শুনে পল্লব সামনে বাহাদুরি দেখালেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সেখানে যেতে শেষ পর্যন্ত রাজি হয় না। পরে বিষ্টুদার কথাতেই ঠিক হয় আমরা পাটবান্দা গ্রামে যাব। যেমন ভাবা তেমন কাজ। শুক্রবার দিন দুপুরের দিকে আমরা চার মূর্তি মানে বিষ্টুদা, পল্লব, বুবাই এবং আমি বাড়ি থেকে বেরিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশনে। দুপুর 3:40 বাঘাযতীন এক্সপ্রেস ধরে আমরা পৌঁছাবো দাঁতন স্টেশনে। ট্রেন পৌঁছানোর কথা 7:15 নাগাদ। ওখান থেকে গ্রামে যে বাড়িতে আমরা যাব মোটামুটি আধ ঘন্টার হাঁটা পথ। বিষ্টুদার একজন পরিচিত লোক, তার বাড়িতেই আমরা দুদিন থেকে গ্রাম ঘুরে দেখব ঠিক হয়েছে। সত্যি কথা বলতে সবচেয়ে বেশি উৎসাহ পল্লব দেখালেও আমরা প্রত্যেকেই মনে মনে চাইছিলাম এমন একটা জায়গায় ঘুরতে যেতে। শীতের আমেজ মেখে গ্রাম্য পরিবেশে ঘুরে বেড়ানোর আনন্দ একদম অন্যরকম। বিষ্টুদা সঙ্গে আছে, তাই বাড়ি থেকেও কোনো আপত্তি করেনি। বেশ ফুরফুরে মেজাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। বেলার দিকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, তবু মা আমার সঙ্গে রুটি আর মাংস রেঁধে দিয়েছে। পথে যেতে যেতে খাওয়া যাবে সবাই মিলে। বুবাইটা ইদানিং হরিদার চায়ের দোকানে অনিয়মিত হলেও ঘুরতে যাওয়ার কথা শুনে এক কথায় রাজি হয়ে গেছে। 3টে নাগাদ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে বাইরে একটু চা খেয়ে নিয়ে ট্রেন রওনা হওয়ার মিনিট 10 আগে 17 নম্বর প্ল্যাটফর্মে বাঘাযতীন এক্সপ্রেসে চেপে বসলাম। ভাগ্য ভালো, ঠিক নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন চলতে শুরু করলো।
জানালার ধার ঘেঁষে আমরা চারজনে বসেছি। একধারে বিষ্টুদা আর পল্লব পাশাপাশি, অন্য পাশে আমি আর বুবাই। পল্লব বুবাইকে উদ্দেশ্য করে বলল, ভাই আমরা নর্থ বেঙ্গল কিংবা কাশ্মীরে যাচ্ছি না। দুপুরবেলাতে এত ভারী পোশাক গায়ে চাপিয়েছিস কেন? না রে, মা বলে দিয়েছে একদম ঠান্ডা না লাগাতে। জানিস তো আমার একটু ঠান্ডার ধাত আছে। হ্যাঁ, ঠান্ডা না লেগে এবার গরম লাগবে, তারপর পেট গরম হয়ে চিৎপটাং হয়ে পড়ে থাকবি। এমন সময় দেখি ট্রেনে চা বিক্রি হচ্ছে। বিষ্টুদা বলল, ও ভাই, আমাদের চা দিও তো। কাগজের কাপে চা দিলে পল্লব এক চুমুক মুখে দিয়েই চোখ মুখ বিকৃত করে বলে উঠল, এটা চা নাকি ট্যালটালে গরম জল? তুই কি ভেবেছিলি ট্রেনে হরিদার দোকানের মতো চা পাবি? অতটা ভালো না হোক, খাওয়ার মতো তো হবে। এই শোন, যা পেয়েছিস না চুপচাপ মেরে দে। এরপর আর জুটবে কিনা তারই ঠিক নেই। কেন? কেন কেন কি রে? আচ্ছা শোন, আমরা তিনজনেই বিষ্ণুদার সঙ্গে ঘুরতে বেরিয়েছি, ঠিক? আর আমার এতদিনে বিষ্ণুদার বলা ঘটনাগুলো শুনে একটাই কথা মনে হয়েছে, যে বিষ্ণুদার সঙ্গে সঙ্গে এই ভূতেরা ঘুরে বেড়ায়। প্রাণ নিয়ে বাড়ি ফিরবো কিনা কে জানে। খাওয়ার চিন্তা। তাহলে তুই তো না এলেই পারতি। না 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 না, তোরা তো আমায় ভীতু মনে করিস, তাই তো? আমি শুধু এটুকু প্রমাণ করতে চাই যে তোদের যতটুকু সাহস আছে আমারও ঠিক ততটুকুই সাহস আছে। ও বাবা, একেবারে সাহসের বটগাছ। বেশি বড় বড় কথা বলিস না পল্লব। ভয় কখন কে কিভাবে পাবে বলা যায় না। মাঝে মাঝে আমার জীবনের ঘটনাগুলো শোনার পর তো চোখ মুখের অবস্থা তো আমরা সবাই দেখতে পাই। এ কথা শুনে বুবাই ফিক করে হেসে ফেলল। এদিকে ট্রেন ততক্ষণে দুরন্ত গতিতে ছুটে চলেছে। হাসি মজা খুনসুটিতে আমরাও মজে আছি। কিছুক্ষণ পর ট্রেন এসে দাঁড়ালো সাঁতরাগাছি জাংশনে। এরপর আবার ট্রেন দাঁড়াবে উলুবেড়িয়ায়। মিনিট পাঁচেক দাঁড়িয়ে ট্রেন আবার ছুটতে শুরু করলো। আশেপাশের মাঠ ঘাট লোকালয় সব পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। সূর্য অনেকটাই পশ্চিম দিকে ঢলে পড়েছে। মৃদু লাল আভা ছড়িয়ে পড়েছে সমস্ত প্রান্তরে। এই কারো খিদে পেলে বলিস, মা রুটি মাংস করে দিয়েছে। ওরে বাবারে, দুপুরে যা খেয়ে বেরিয়েছি তাই এখনো হজম হয়নি। একটু দাঁড়া, পেটটা হালকা হোক। এখন কি কেউ কমলা লেবু খাবি? দে দে। এই জানলাটা বন্ধ কর না, বড্ড হাওয়া ঢুকছে। আমি টেনে জানালাটা বন্ধ করে দিলাম। বিষ্ঠুদা একটু চুপচাপ হয়ে আছে। মনে মনে কি চলছে কে জানে। বুবাইয়ের কাছ থেকে উদাসীনভাবে একটা লেবু নিয়ে খোসা ছাড়িয়ে এক কোয়া মুখে দিল। বিষ্ঠুদা, তোমার কি হয়েছে গো? না, কিছু হয়নি, তবে ভাবছি অন্য একটা কথা। কি কথা? তোদের সবাইকে নিয়ে যাচ্ছি আমি, দায়িত্ব তো আমার উপরেই। কিন্তু সেদিন পল্লব ওভাবে ভয় পাওয়ার পর আমি একটা কথা গোপন করেছি। মানে আমরা যেখানে চলেছি সেই পাটবান্দা গ্রামের একটা ঘটনা আছে। এখানেও ঘটনা? দেখেছিস, আমি বলেছিলাম না, বিষ্ণুদা যেখানে যায় ভূতও সেখানে যায়। শুধু গ্রামে ঘুরে বেড়ানো নয়, এই যে চারজন বেরিয়েছি নির্ঘাত ভূতের পাল্লায় পড়ব। শান্ত হন, আগে ভালো করে শোন কি ঘটনা। মানে বিষ্ণুদা, তুমি আগে বলনি কেন? খিরে হাওয়া ফুস, এই তো বড় বড় কথা বলছিলি। দাঁড়া না, লেকপুল পরে করিস, শুনতে দে ব্যাপারটা কি। একঘেয়ে শব্দ করে ট্রেন তখন দুর্বার গতিতে ছুটে চলেছে। বিষ্ণুদা বেশ গুরুগম্ভীর অভিব্যক্তিতে লেবুটা শেষ করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো। পাটবান্দা গ্রাম উড়িষ্যা বর্ডার থেকে খুব একটা দূরে নয়। দাঁতন রেল স্টেশনের কাছে কিছুটা জায়গায় তুলনামূলক ঘন জনবসতি থাকলেও এই গ্রামে তার ছিটে ফোঁটা নেই। চারদিকে বিস্তীর্ণ ফসলি জমি দিয়ে ঘেরা নিরিবিলি শান্ত প্রকৃতির কোলে ছিমছাম গ্রাম্য পরিবেশ। কাঁচা বাড়ি, গাছপালা, পুকুর এসব যেন ছড়িয়ে ছিটিয়ে এক মনোরম ক্যানভাসে আঁকা ছবির মতো দৃশ্য সৃষ্টি করেছে। স্টেশনের দিকে গ্রাম থেকে একটাই মাত্র রাস্তা চলে গেছে। যোগাযোগের দ্বিতীয় কোনো রাস্তা এই গ্রামে নেই। অভাব আছে এখানকার মানুষদের,
কিন্তু অভিযোগ কিছু নেই। বলতে গেলে এক প্রকার শান্তিতেই থাকে সবাই। এই ঘটনা 2 বছর আগের। গ্রামেরই একটি পরিবার, সকলের কাছে মণ্ডল পরিবার নামে পরিচিত। হারাধন মণ্ডল এবং তার স্ত্রী সবিতা মণ্ডল, দুজনেরই বেশ বয়স হয়েছে। তাদের সন্তানাদি বলতে এক ছেলে এবং 2 মেয়ে। এক মেয়ের বিয়ে অনেক দিন আগেই হয়ে গেছে, সে এখন বাঁকুড়ায় থাকে। অন্য মেয়ের এখনো বিয়ে হয়নি, তবে বিয়ের বয়স হয়েছে। আর একমাত্র ছেলে দীপকের বিয়ে হয়েছে কয়েকদিন আগে। দীপকের বউয়ের নাম প্রিয়াঙ্কা। তার বাপের বাড়িও আশেপাশে একটি গ্রামে। সামান্য পড়াশোনাও সে করেছে, কিন্তু তার বাবা একেবারেই গরিব। কোনো ক্রমে জমি জমা বন্ধক রেখে মেয়ের বিয়ে দিয়েছেন। সাধ্য অনুযায়ী তিনি অনেক বেশি আয়োজন করেছিলেন বিয়েতে। তার এই আন্তরিক আয়োজন অবশ্য দাম পায়নি মণ্ডল পরিবারের কাছে। তাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। ভেবেছিল একমাত্র ছেলের বিয়েতে অনেক কিছু পণ পাবে তারা। কিন্তু তাদের সেই গগনচুম্বী প্রত্যাশা পূরণ করতে পারেনি প্রিয়াঙ্কার বাবা। ফলে যা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন খোঁটা তির্যক মন্তব্য শুনতে হয় তাকে। আমাদের সমাজে সমস্যা কোথায় জানিস? যারা সত্যি নির্যাতিত তারা প্রতিবাদ করার ভাষা জানে না, অথচ অকারণেই কিছু মহিলা আইনের অপব্যবহার করে তাণ্ডব নৃত্য করে। এক্ষেত্রেও তাই ঘটেছিল। দিনের পর দিন শাশুড়ি এবং ননদের কাছে নির্যাতিত হতে থাকে সে। আমার সোনার টুকরো ছেলেটাকে খুব সস্তায় পেয়ে গেছে মিনিষে। অন্য কেউ হলে বুঝতে পারতো কত ধানে কত চাল। মেয়ের সংসার করা ছুটিয়ে দিত। আর মেয়েকে দেখো কি সুখেই না আছে রাজরানী। ওই কথাতেই রাজরানী, অথচ তার পরিস্থিতি চাকরানির চেয়ে কিছু কম ছিল না। বিয়ের আগে যে সমস্ত কাজ শাশুড়ি এবং ননদ করত, সমস্ত কাজের ভার এখন বৌমার উপরে। বাপের বাড়িতে সে সমস্ত কাজই শিখেছে, কিন্তু বেশিরভাগ সময় সে পড়াশোনা নিয়েই থাকত। একে নতুন বাড়ি, নতুন ঘর, তার উপর হঠাৎ করে 2 জন মানুষের কাজের বোঝা একজনের উপর এসে পড়ায় সে হিমশিম খাচ্ছে। কিছুতেই সব কাজ সময় মতো গুছিয়ে উঠতে পারে না। প্রথম প্রথম সমস্ত আক্রমণ কথাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শাশুড়ি ননদ মুখে কথা বলে আর শান্তি পায় না। 2-4টে কিলচর না দিলে যে মনের স্বাদ মেটে না। দিনে দিনে পরিস্থিতি সেদিকেই গড়ালো। উঠতে বসতে গালিগালাজ, তির্যক মন্তব্য, অপবাদ শুনতে শুনতে দিনে দিনে সে মানসিকভাবে ভেঙে পড়ছিল। গ্রামের ঘরোয়া সরল মেয়ে, প্রথম দিকে কোনো কথাই নিজের স্বামীকে বলতে পারেনি। অবশ্য বলেও কোনো লাভ হতো না, কারণ পরে যখন সমস্ত কথা সে নিজের স্বামীকে বলেছিল, সে সময় কথা এড়িয়ে গিয়ে নিজের মা বোনের পক্ষই নিয়েছিল দীপক। এখানে একটা কথা বলা দরকার। প্রিয়াঙ্কার শ্বশুর কিন্তু এতটাও খারাপ ছিল না। সে চাইতো বৌমাকে মেয়ের মতো ভালোবাসতে, কিন্তু দরজাল বউয়ের ভয়ে কিছুই বলতে পারত না।
এ কথা প্রিয়াঙ্কাও জানত, কিন্তু তাতে আর লাভ কি হবে? তো এভাবেই চলছিল। এক সময় পোয়াতি হলো প্রিয়াঙ্কা, তবে সেই শরীর নিয়েও বিন্দুমাত্র নিস্তার পায়নি সে। একইভাবে অত্যাচার চলতে লাগলো। ইস, নতুন ঢং ধরেছে মাগি। ওসব কায়দা করে লাভ নেই। কাজ না করলে এ সংসারে গেলা হবে না। এসব কথা শুনে প্রিয়াঙ্কা শুধু বসে বসে কাঁদে। এ পৃথিবীতে সে বড্ড একা। কেউ নেই তার দুঃখের কথা শোনার মতো। বাপের বাড়িতেও মায়ের কাছে কেঁদে একবার বলেছিল, কিন্তু মা বলেছে এসব নাকি সব বাড়িতেই কম বেশি হয়, মানিয়ে নিতে। ও কথা শুনে প্রিয়াঙ্কার বড্ড অভিমান হয়েছে। মনে মনে ঠিক করেছে আর কখনো বাপের বাড়িতে এসব কথা বলবে না। যতদিন পর্যন্ত সম্ভব দাঁতে দাঁত চেপে সব অত্যাচার সহ্য করে যাবে। সে এখন মুখ বুজে সবার কথা শোনে, আর একান্তে নিজের শরীরে তিলে তিলে বড় হয়ে ওঠা নতুন প্রাণটাকে আঁকড়ে ধরে মনের কথা বলতে থাকে। পেটের মধ্যে দিনে দিনে যে নতুন প্রাণ পরিণত হয়ে উঠছে, যেন সেই তার একমাত্র ভরসা। তার মুখের দিকে তাকিয়েই এখনো সে সব সহ্য করে যাচ্ছে। তবে প্রিয়াঙ্কার জীবনে যেন দুর্ভোগের সীমা পরিসীমা নেই। একদিন সে জন্ম দিল এক ফুটফুটে কন্যা সন্তানের। নতুন সন্তানের খুশিতে সবাই কোথায় আনন্দিত হবে, তার বদলে পুরো মণ্ডল পরিবার যেন মুষড়ে পড়ল। প্রিয়াঙ্কার দিকে ছুটে এলো যুক্তিহীন বাক্যবান। অপয়া মাগি সব দিক থেকেই আমাদের খেই করবে। মেয়ে পয়দা করেছেন, আমাদের বোঝা বাড়িয়েছেন। মেয়ে নিয়ে আমরা কি করব? হ্যাঁ, কি করব? বংশে বাতি দেবে কে শুনি? যাকে দেখতে নারী তার চলন বাঁকা, পরিস্থিতি ঠিক তাই। প্রিয়াঙ্কার সব কিছুই খারাপ, সবই অশুভ। প্রসবের পরে একটা সপ্তাহ বিশ্রাম নেওয়ার অবসর পেয়েছিল শুধুমাত্র। তারপর থেকে আবার শুরু হয়ে যায় হাড় ভাঙা খাটুনি। শহুরে জীবনে বাড়ির কাজ খুবই সামান্য, কিন্তু গ্রামে মহিলাদের অনেক কাজ করতে হয়। অত্যাচার দিনে দিনে চরমে উঠতে লাগলো। একদিকে বাচ্চার দেখভাল, অন্যদিকে সংসারের কাজ। মেয়ে হয়েছে বলে কেউ একটু কোলেও নেয় না বাচ্চাটাকে। চোখের জলে দিন কাটতে লাগলো। তখন মেয়ের বয়স 7 মাস হয়েছে সবে। একদিন দুপুরে রান্নায় সামান্য গরমিল হওয়ায় ভাতের থালা ছুঁড়ে ফেলে দিল দীপক। আর শুরু হলো কথা শোনানো, তার সঙ্গে কিল, চর, মারধর। সন্ধ্যা পর্যন্ত এসব সহ্য করতে করতে প্রিয়াঙ্কা অস্থির হয়ে উঠল। নিশ্চুপে কাঁদতে কাঁদতে শেষে যখন সহ্যের সব সীমা অতিক্রম করে গেল, তখন প্রিয়াঙ্কা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, আর নয়, অনেক হয়েছে। এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে বাড়ির সবাই একটু শান্ত হল। দুধের শিশুকে আদরে বুকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কা। মারি, আমায় ক্ষমা করিস। জানি জানি তোকে বড় করার দায়িত্ব আমার, তোর সব দায়িত্ব আমার।
কিন্তু তোর মা যে আর পারছে না এই যন্ত্রণা সহ্য করতে। আমায় ক্ষমা করিস। প্রিয়াঙ্কার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বাচ্চাটাকে কাপড়ে জড়িয়ে বাইরে দাওয়ায় এনে একটা মাদুরের উপরে শুয়ে দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর একটু পরেই মৃত্যু যন্ত্রণার তীব্র আর্তনাদ ভেসে আসে সেই ঘর থেকে। সন্ধ্যার অন্ধকারে কাঁচা ঘরের ফাঁক ফোকর দিয়ে ভেসে আসা কম্পমান লালচে আলো দেখে কারো বুঝতে বাকি থাকে না কি ঘটেছে। প্রিয়াঙ্কা গায়ে আগুন দিয়েছে। দরজা ভেঙে যখন সবাই ভিতরে ঢোকে ততক্ষণে প্রিয়াঙ্কার সারা গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাইরে থেকে জল এনে সম্পূর্ণ আগুন নেভানোর আগেই প্রিয়াঙ্কা মণ্ডল বাড়ির নারকীয় যন্ত্রণা থেকে আজীবনের জন্য মুক্তি পেয়ে যায়। এরপর গ্রামের লোকজন ছুটে আসে, পুলিশ আসে, জিজ্ঞাসাবাদ করে, একটা কেস ফাইল হয়। কিছুদিনের জন্য প্রিয়াঙ্কার স্বামী গ্রেফতারও হয়। কিন্তু সেসব আর কতদিন? মাস দুয়েকের মধ্যেই সে ফিরে আসে। প্রিয়াঙ্কা যে এই বাড়িতে ছিল সে ছাপ সম্পূর্ণ মুছে গেছে এই কদিনে। তবে একটা চিহ্ন এখনো আছে, বাচ্চা মেয়েটা। তবে এখন আর সে ফুটফুটে নেই। অযত্নের ছাপ তার সারা দেহে স্পষ্ট। একটা ভালো পোশাক, একটু যত্ন, এমনকি সময় মতো খাওয়াও জোটে না। ছোট্ট শিশু সারা দিন শুয়ে শুয়ে কাঁদে। পিসি যেটুকু দেখভাল করে তাও দায় ঠেকে। বাচ্চার ঠাকুমা ঠাকুরদা সারাদিন এমনিতেই মাঠে কাজ করে, বাবাও তাই। ফলে এমনিতেই দিনভর দেখার কেউ থাকে না। কিন্তু এর কিছুদিন পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে। না, এমনটা নয় যে মণ্ডল বাড়ির লোকজন বাচ্চাটার যত্ন নেওয়া শুরু করে, কিন্তু বাচ্চাটার যে রুগ্ন দশা দিন দিন হচ্ছিল তা যেন হঠাৎই ঠিক হতে আরম্ভ করে। হতে পারে অযত্নে কি করে বেঁচে থাকা যায় এই কদিনে ওইটুকু বাচ্চার শরীর বুঝতে শিখেছে। বাচ্চাটা সকাল হলেই কেঁদে ওঠে। একটু বেলার দিকে পরম নিশ্চিন্তে ঘুমোয়। কেউ খাওয়ালে খেতে চায় না, আবার রাতে কিছুক্ষণ কেঁদে উঠে চুপ করে যায়। তারপর সারা রাত আবার চুপচাপ ঘুমায়। ব্যাপারটা কিছুটা অদ্ভুত হলেও মনে কারো কোনো প্রশ্ন উদয় হয় না। বাচ্চাটার বয়স যেদিন 1 বছর সম্পূর্ণ হয়েছে সেদিন সবাই বাড়িতেই ছিল। মাঠের কাজ আজ নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই দাওয়ায় মাদুর পেতে ঘুমোচ্ছে। বাচ্চাটাও ঘরের চৌকিতে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। হঠাৎ একটা কিছু নিচে পড়ার শব্দ, সঙ্গে সঙ্গে বাচ্চার সামান্য কান্না। পরক্ষণেই শান্ত হয়ে যাওয়ায় সবার ঘুম ভেঙে গেল। ছুটতে ছুটতে সবাই ঘরে পৌঁছে দেখে বাচ্চাটা মাটিতে মরে নিথর হয়ে পড়ে আছে।
মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়ছে মাটির মেঝেতে। যদি বিছানা থেকে পড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে তো এত জোরে পড়ার কথা নয়। যত্ন না করলেও এতদিনে সবারই বাচ্চাটার উপরে সামান্য মায়া জন্মেছিল। এই দৃশ্য দেখে মণ্ডল বাড়ির সবাই শোকাচ্ছন্ন হয়ে পড়ল। কিন্তু সব শোকই মানুষ কাটিয়ে ওঠে সময়ের সঙ্গে। এক সময় অপঘাতে মৃত শিশুর ক্রিয়াকর্ম শেষ হলো। সবাই ধীরে ধীরে ভুলে যেতে লাগলো মা মেয়ের সব স্মৃতি। কিন্তু ঠিক এর পর থেকেই আরম্ভ হলো এক নতুন সমস্যা। যে ঘরে বাচ্চার মৃত্যু হয়েছে, দুপুরে কিংবা মাঝরাতে মাঝে মাঝেই সেই ঘর থেকে বাচ্চার কান্না ভেসে আসে। খুব স্পষ্ট, তীক্ষ্ণ সে কান্না, যেন তীব্র যন্ত্রণার হাহাকার। কত আক্ষেপ, কত না পাওয়া, কত অনুশোচনা নিয়ে ওরা পৃথিবীর মায়া ছিন্ন করে চলে গেছে, তা যেন চিৎকার করে জানান দেয় সেই হৃদয় ভেদী আকুল কান্না। একদিন প্রিয়াঙ্কার স্বামী অর্থাৎ দীপক রাতে সেই ঘরে শুয়েছিল। হঠাৎ মৃদু কান্নার শব্দে ঘুম ভেঙে সে দেখে ঘরের মাঝে এসে দাঁড়িয়েছে প্রিয়াঙ্কার আধ পোড়া মূর্তি। শরীরের অধিকাংশ ছাল পুড়ে খসে পড়েছে, গায়ে চামড়ার বদলে কাঁচা মাংস দেখা যাচ্ছে। চোখের পাতাগুলো পুড়ে গেছে। দুখানা উন্মুক্ত গোলাকার মণি চোখের কোটরে আলগা হয়ে আটকে আছে। ঠোঁটের এক পাশ খসে গিয়ে দাঁত বেরিয়ে পড়েছে। যে ছিল সুন্দরী, দেবীর মতো, সে এখন হয়ে উঠেছে ভয়ের প্রতিমূর্তি। দীপকের সারা শরীর ভয়ে কাঠ হয়ে গেল। প্রিয়াঙ্কার কোলে একটা মৃত বাচ্চা, তার করটি ফেটে এখনো টপ টপ করে রক্ত পড়ছে। তীব্র ভয় আর অনুশোচনায় দীপক আর্তনাদ করে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে তাকে মেঝেতে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। এর কয়েকদিন পরে দুপুরের দিকে একদিন প্রিয়াঙ্কার শাশুড়ি বাড়ি লাগোয়া পুকুর পাড়ে বাসন মাজছিল। এক মনে বাসন মাজতে মাজতে হঠাৎ দেখে পুকুরে ঠিক কয়েক হাতের ব্যবধানে ভেসে আছে একটা আধ পোড়া মৃতদেহ। চিনতে বিন্দুমাত্র সময় লাগে না, এ তার চিরশত্রু প্রিয়াঙ্কার লাশ। ও মাগো, মেরে ফেললে রে! হে মাগি, মরেও আমায় শান্তি দেবে না। ও এবার আমায় খাবে। ওরে কে আছিস, বাঁচা রে! এভাবে একদিন প্রিয়াঙ্কার ননদ অনুভব করে তার পিছনে পিছনে কেউ হেঁটে আসছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে কাউকেই দেখতে পায় না। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটার পর সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওঝা ডেকে এর সমাধান করতে হবে। পাশের গ্রামের নিতাই খুড়ো বেশ ভালো ওঝা। এ চত্বরে তার বেশ নাম ডাক আছে।
তাকেই ডেকে আনা হয় একদিন সকালে। বাবা, বাবা আমাদের বাঁচাও, ওই শয়তান মেয়ে ছেলেটা আমাদের আমাদের মরেও বলেনি বাবা। হ্যাঁ, একদিন তো আমার ছেলেটাকে মেরেই ফেলছিল, আমাদেরও মাঝে মাঝেই মারার চেষ্টা করছে। হ্যাঁ, তুমি একটা উপায় করো বাবা, একটা উপায় করো। দীপক সব কথা বিস্তারিত জানায়। সব শুনে খুড়ো বলে, একটা পিতলের ঘটিতে জল নিয়ে আয়। ব্যবস্থা হলে সেই ঘটিতে কি সব গুঁড়ো গুঁড়ো মিশিয়ে উঠোনের মাঝে রেখে বাঁ হাতের কোণে আঙুল চুবিয়ে কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে বসে থাকে। এদিকে গ্রামের লোকজন সব খবর পেয়ে মণ্ডল বাড়ির উঠোনে জড়ো হয়েছে। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে আছে খুড়োর দিকে। বেশ কিছুক্ষণ পরে খুড়ো চোখ মেলে বলে, বড় কঠিনে কাজ, তবু আমি যতটুকু পারি চেষ্টা করব। আগামী পরশু ভালো দিন, ওই দিন আমি আসব। কিছু জিনিস লিখে দিয়ে যাব, সেগুলো জোগাড় করে রাখতে হবে। একটা কাগজ আর কলম দাও। ঠিক এমন সময় দীপকের বাবা কম্পমান কণ্ঠে বলে ওঠে, কেউ কেউ বাঁচবি না, কেউ না। ওই ওই বুড়ির লোভের জন্য আমার বৌমা মরেছে। এর শাস্তি সবাইকে পেতেই হবে, পেতেই হবে। লোভের কি আছে? মেয়ে বিয়ে দিয়েছে, কর্তব্য বলেও তো কিছু থাকে নাকি? সে কথা বলেছি বলে আমার দোষ? ন্যায্য কথা বললে যদি দোষ হয় তো হোক। বুঝবি, বুঝবি তোর ন্যায্য কথা। সবাই শাস্তি পাবি, সবাই। তোদের জন্য আমার আমার মনাটাও বলে কেঁদে ফেলেন বৃদ্ধ। পরিস্থিতি একটু শান্ত হলে খুড়ো বলল, আশ্চর্য, উনি যা বলেছেন ঠিক সেই চেষ্টাতেই আছে ওই দুই প্রেতাত্মা। মেয়েকে অযত্নে থাকতে দেখে মা নিজেই সন্তানকে মেরে নিজের কাছে নিয়ে চলে গেছে। অপঘাতে মৃত্যুর ফলে মা এবং মেয়ের আত্মা এই বাড়িতেই বন্দি হয়ে আছে। ওদের প্রচণ্ড রাগ তোমাদের সবার উপর। আচ্ছা, এই গিঁট বাঁধা লাল তাগাগুলো হাতে বেঁধে নিও স্নানের পর। পরশু দিন এসে দেখি কতটা সুরাহা করতে পারি। আজ আমি চলি। এ কথা বলে খুড়ো চলে গেল সেদিনের মতো। গ্রামের লোকজনও একে একে বিদায় হল। গ্রামের দিকে যেমনটা হয়, সন্ধ্যা 7টা বাজতে না বাজতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। ভেতরের এক ঘরে ছেলে, অন্য ঘরে মেয়ে, এবং বাইরের বারান্দায় পাতা চৌকিতে দীপকের মা বাবা শুয়েছে। মাঝরাতে হঠাৎ দীপকের মা অনুভব করে তার গলা কিছু একটা যেন ফাঁসের মতো জড়িয়ে ধরেছে। বৃদ্ধা চেষ্টা করতে থাকে চিৎকার করার, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। কিছুক্ষণ অসহায় দাপাদাপির পর তার শরীর নিথর হয়ে যায়। সকালে সবাই দেখে দীপকের মায়ের মৃতদেহ উঠোনের আম গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। সৎকার সেরে বাড়ি আসার পর নতুন এক চিন্তা শুরু হলো। নিতাই খুড়ো কিছু ব্যবস্থা করার আগে তো আজ রাতটুকু কাটাতে হবে। সেই রাতে আর ভাই বোন কেউ সাহস করে ঘুমোতে পারল না। দুজনে একসঙ্গে জেগে বসে রইল, কিন্তু নিশ্চিন্ত মনে সারা রাত দীপকের বাবা বারান্দার চৌকিতে ঘুমিয়ে রইল। পরদিন খুব সকালেই নিতাই খুড়ো এসে মণ্ডল বাড়িতে হাজির হল। দীপক সমস্ত উপকরণ এনে তার কাছে দিল। শুরু হলো ক্রিয়াকলাপ।
প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্ন উপাচারের মাধ্যমে কাজ সম্পন্ন করে ভিটে বাড়ির সীমানার প্রত্যেক কোণায় কাপড়ের পুটুলিতে বেঁধে কি সব পুঁতে দিয়ে খুঁড়ো বলল, আশা করি এ বাড়ি ছেড়ে এবার ওই আত্মারা বিদায় হবে। এতক্ষণ অনেক লোকজন এসে জড়ো হয়েছিল উঠোনে। খুঁড়ো বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে অর্ধেকের বেশি লোক পিছনে পিছনে বাড়ির পথ ধরল। সবেমাত্র নিতাই খুঁড়ো বাড়ির সীমানা ছেড়ে কয়েক পা এগিয়েছেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। সবাই তার পিছনে ছিল। এতগুলো লোক একসঙ্গে দেখল খুড়োর ঘাড়টা অদ্ভুতভাবে বেঁকে গেল। একটা তীব্র আর্তনাদ, এবং সঙ্গে সঙ্গে মনে হল কোনো অদৃশ্য জন্তু তার নখ দিয়ে খুড়োর ঘাড়ের কাছ থেকে মুন্ডুটা টেনে ছিঁড়ে ফেলল। তারপর বাকি শরীরটাও যেন সেই অদৃশ্য জানোয়ার অমানুষিক শক্তিতে চিঁড়ে ফালি ফালি করে ফেলল। গ্রামের লোকজন এই দৃশ্য চোখের সামনে দেখে ভয়ানক বিস্ময়ে স্তব্ধ হয়ে শুধু তাকিয়েছিল, কারণ তাদের কিছুই করার ছিল না। এর কিছুদিন পরে সেই দীপক এবং দীপকের বোনও অদ্ভুতভাবে মারা যায়। তবে হ্যাঁ, তাদের জমির সীমানার মাঝে তাদের কিছু হয়নি। যা হয়েছে তা অন্য জায়গায়। প্রেতাত্মারা তাদের প্রতিশোধ নিয়েছে। আজও সেই বাড়িতে এক বৃদ্ধ বাস করে, দীপকের বাবা হারাধন মণ্ডল। তারপর থেকেই পাটবান্দা গ্রামে এক আতঙ্কের আবহ ছড়িয়ে আছে। লোকজন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শিশুর কান্নার শব্দ পায়, আবার কখনো শুনতে পায় একজন মহিলার তীব্র আর্তনাদ। এই পর্যন্ত বলে বিষ্টুদা থামল। তাকিয়ে দেখি বুবাইটা কখন ঘুমিয়ে পড়েছে, ভোস করে নাক ডাকছে। এই, ওঠ। হ্যাঁ হ্যাঁ, কখন ঘুমিয়ে পড়েছিলাম। এই শীতকালের দুপুরে খেলেই না আমার খালি ঘুম পায়। সেই জন্যই তো সব দিন আসতে পারি না ওই হরিদার দোকানে। আচ্ছা, বিষ্টুদা যে ঘটনার কথাটা বলছিল ওটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, কুম্ভকর্ণ। কতটুকু শুনেছিস? হ্যাঁ, দাঁড়া বলছি। হ্যাঁ, ওই তো বউটার একটা মেয়ে হলো, ওই পর্যন্ত আর কি শুনেছি। ও বাবা, তাহলে তো কিছুই শুনিসনি। এদিকে পল্লব দেখি কেমন ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। বেশ বুঝতে পারছি ব্যাটা ভয় পেয়েছে। নিশ্চয়ই পাটবান্দা গ্রামে যাওয়ার আর বিন্দুমাত্র ইচ্ছা ওর নেই। কিরে পল্লব, ভয় পেয়েছিস? আরে দূর, ভয় পাওয়ার কি আছে? না পেলেই ভালো। চায় বলো, চাই চাই চাই, গরম চাই, দুধ চা, লিকার চাই, চাই ও ভাই, চাই চাই চাই। 4টে লেবু চা দিও। হ্যাঁ, এখন এই লেবু চাটা খেলে ম্যাজ ম্যাজে ভাবটা ছেড়ে যাবে। এই চা খেয়ে নে, আমার ব্যাগের রুটি মাংসটা এবার শেষ করতে হবে, নয়তো খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা কত দূর এলাম? এই তো নারায়ণগড় ঢুকছে, আর খুব একটা দূরে নয়, 30-35 মিনিট লাগবে। আমরা চা খাওয়া শেষ করলাম। এসব কথা শুনে যারা ভাবছেন যে ইতিমধ্যেই আমরা ক্লাইম্যাক্স অতিক্রম করে ফেলেছি, তারা একেবারেই ভুল। এতক্ষণ বিষ্টুদা যে ঘটনার কথা বলছিল তা কোনো এক সময় ঘটেছিল, কিন্তু এখন অর্থাৎ এরপর আরও অনেক কিছু ঘটার বাকি আছে। আমি বিষ্টুদার মতো গুছিয়ে বলতে পারি না, তাই যা যা এরপর ঘটেছিল সেই ঘটনাগুলো পরপর বলে যাব। সাজিয়ে নেওয়ার কল্পনাটুকু আপনাদের উপরেই ছাড়া রইল। একটু পরে আমার ব্যাগ থেকে রুটি মাংস বের করে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমরা পৌঁছে গেলাম দাঁতন স্টেশনে। ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখি
একটা ঘুমটি দোকান। বিষ্টুদা সেই দোকানের সামনে দাঁড়িয়ে বলল, তোরা কেউ পান খাবি? আমরা কেউই সে বিষয়ে খুব একটা উৎসাহ দেখালাম না। বিষ্টুদা একাই গালে একটা পান পুড়ে দাম মিটিয়ে রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করল। আমরা তিনজনেও বিষ্টুদার পিছনে পিছনে চলেছি। পল্লব রীতিমতো শান্ত হয়ে গেছে। ও সাধারণত কতটা চঞ্চল সেটা সবাই জানে। সেই ছেলের যদি সামান্যতম পরিবর্তন হয়, সকলের চোখে সহজেই ধরা পড়ে। যে কেউ এক ঝলক দেখেই বুঝে যাবে ও ভয় পেয়েছে। একটু পরে রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়ে কিছু কেনাকাটা করল বিষ্টুদা। এখান থেকে হয়তো টোটো কিংবা ভ্যান পাওয়া যাবে, তবে আধ ঘন্টার হাঁটা পথ। তোদের যদি আপত্তি না থাকে তো চল, হেঁটেই যাই। হ্যাঁ, চলো। স্টেশনের আশেপাশের এলাকায় মোটামুটি বাড়িঘর আছে। আমরা যত এগোচ্ছি জনবসতি ততই কমে আসছে। 10 মিনিট পরে রাস্তায় এসে পৌঁছালো একদম ফাঁকা জায়গায়। আশেপাশে না আছে কোনো গাছপালা, না আছে বাড়িঘর। দুপাশে বিস্তৃত ধানের জমি শুধু। আমার যে একদম ভয় করছে না সে কথা বলবো না। বিষ্টুদা দেখলাম নিশ্চিন্ত পদক্ষেপে গটগট করে এগিয়ে চলেছে। আমরাও চলেছি তার পিছনে পিছনে। পল্লব আমার কাঁধ ধরে চলেছে। বেশ বুঝতে পারছি ভয়ে ওর থরহরিকম্প অবস্থা। মোটামুটি আধ ঘন্টা হাঁটার পর আমরা এসে পৌঁছালাম একটা কাঁচা বাড়ির সামনে। একজন বয়স্ক লোক দেখলাম দাওয়ায় বসে আছে। বিষ্টুদা এগিয়ে তার সঙ্গে কী সব গুজগুজ ফুসফুস করে আমাদের উদ্দেশ্য করে বলল, এই শোন, ওই ডান দিকের ঘরে আমি আর পল্লব থাকবো, আর বাঁ দিকের ঘরটা বুবাই আর অর্ণবের। আমরা ব্যাগপত্র নিয়ে সেই ঘরে গিয়ে ঢুকলাম। একটা চৌকি পাতা আছে, তাতে একটা পুরনো কিন্তু পরিষ্কার চাদর পাতা, আর বালিশ, লেপ ইত্যাদি রয়েছে। আগেই আমরা ঠিক করেছিলাম এখানে এসে নিজেরাই রান্নাবান্না করে খাবো। সেই জন্যই আসার পথে আজ রাতটুকু চলার মতো চাল, ডাল, আলু, ডিম ইত্যাদি কিনে নিয়েছে বিষ্টুদা। তারপর সবাই পোশাক পরিবর্তন করে লেগে পড়লাম রান্নার কাজে। কাঠের উনুন আছে বাড়িটায়, সেখানেই আগুন জ্বালিয়ে রান্না হলো। বাসনপত্র এই বাড়িতেই ছিল। আজ রাতের আয়োজন সামান্যই, ভাত, ডাল আর ডিমের ঝোল। রাত 11টার মধ্যে সব হয়ে গেল। বিষ্টুদা বলল, এই পল্লব, যা তো, বাড়ির ডান দিকে একটা পুকুর আছে, ওখান থেকে বালতিতে করে জল নিয়ে আয়। অতিরিক্ত বাসনগুলো খাওয়া দাওয়ার আগেই ধুয়ে রাখি, বাকিগুলো সকালে ধুয়ে নেব। এটা ভয় পাবি না তো? আরে ধুর, কি যে বলো না, বালতি দাও। বিষ্টুদা বালতি দিলে বেশ গটগট করে পল্লব এগিয়ে গেল। আমি আর বুবাই কি মনে হতে চুপিসারে ওর পিছনে পিছনে গেলাম। ঠিক ঘরের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম ওকে। সে এক মজার কাণ্ড। যেটুকু জায়গায় ওকে দেখা যাবে সেখানে তো গটগট করে হেঁটে এসেছে। যেখান থেকে চোখের আড়াল সেখান থেকে খুব সাবধানে ভয়ার্থ চোখে চারদিকে তাকাতে তাকাতে এগোতে লাগলো, আর মুখে একটানা বিড়বিড় করে রাম নাম করছে। দেখে বুবাই হেসে ফেলেছিল। আমি কোনো ক্রমে ওর মুখটা চেপে থামিয়েছি। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম পুকুরের ঘাটে গিয়ে বালতি জলে ডুবিয়ে দিল। সঙ্গে সঙ্গে তীব্র আর্তনাদ করে ছিটকে পিছনে মাটিতে এসে পড়ল। আমি আর বুবাই ছুটে গেলাম ওর কাছে। ও রীতিমতো আতঙ্কে হাঁপাচ্ছে আর বলছে, কে একটা ভেসে আছে, কে একটা ভেসে আছে জলে, গায়ে ছাল চামড়া নেই, কি বিভৎস চেহারা। ততক্ষণে বিষ্টুদাও চলে এসেছে। টর্চের আলো, মোবাইলের ফ্ল্যাশ জেলে আমরা জলের দিকে ভালো করে দেখলাম। না, কোথাও কিছুই নেই। তোকে খালি খালি তাল পাতার সেপাই বলি, মুখে শুধু বড় বড় কথা, কোথাও কিছু নেই। বালতিটা ভেসে গেছে তোর ভয়ের চক্করে। অনেক কষ্টে সেই বালতিটা উদ্ধার করে জল নিয়ে আমরা সবাই ফিরে এলাম। পল্লবের ভয় তখনও কাটেনি। এ তো দেখছি পল্লবটাকে না আনলেই ভালো হতো। বুবাইকে তো খুব বলিস, হ্যাঁ? তা এখন তো দেখছি সব থেকে ভীতু তুই। পল্লব কোনো কথার উত্তর দিল না। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। সে রাতে আর কিছুই ঘটল না। পরদিন সকালে উঠে
আমি অনেক কষ্টে আগুন জ্বালিয়ে গরম জল করে সবার জন্য ব্ল্যাক কফি বানালাম। আজ আমাদের পরিকল্পনা, এখন সবাই মিলে গ্রামে ঘুরতে ঘুরতে বাজারের দিকে যাব, তারপর সেখান থেকে বাজারপত্র করে ফিরে আসব। সেই অনুযায়ী ব্ল্যাক কফি খেয়ে চারজনে মিলে বেরিয়ে পড়লাম। পল্লব এখন স্বাভাবিক হয়েছে। রাতের অন্ধকারে ওর মনে যে ভয়ের আবেশ ছিল তা ঝকঝকে সূর্যের আলোয় পুরোপুরি কেটে গেছে। আমরা রাস্তা দিয়ে না গিয়ে বিভিন্ন রকম শাকসবজির ক্ষেতের আল ধরে ঘুরে ঘুরে বাজারে পৌঁছালাম। তারপর সেখান থেকে দুটো গোটা হাঁস কিনলাম দুপুর এবং রাতে খাওয়ার জন্য। তাছাড়াও আরও অনেক রকম বাজার। আমাদের সঙ্গে বাড়িটায় থাকা সেই বৃদ্ধ লোকটাও খাওয়া দাওয়া করছে। সব মিলিয়ে 5 জন, অথচ বাজার হয়েছে 2 ব্যাগ। সেসব নিয়ে ফিরতে ফিরতে বেলা 11টা বাজল। সত্যি কথা বলতে আমাদের এই ঘুরতে আসা নিছক ঘুরতে আসা নয়, নিজেরা রান্নাবান্না করব, যাতে পিকনিক করার আনন্দও একসঙ্গে উপভোগ করতে পারি। সবাই মিলে একেবারে হইহুল্লোড় করতে করতে রান্নাবান্না সারলাম। তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম গ্রামে ঘুরতে। এমন প্রত্যন্ত অঞ্চলে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে বেড়াতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আসার সময় দোকান থেকে চপ, সিঙাড়া আর মুড়ি নিয়ে এলাম। সন্ধেবেলা সেসব নিয়েই চারজনে গল্প করতে বসলাম। মাংস, ডাল এসব রয়েছে, রাতে শুধুমাত্র কটা ভাত ফুটিয়ে নিলেই হবে। হতে পারে শুধুমাত্র ভাত, তবে আমরা যখন সবাই মিলে হৈ হৈ করে আয়োজন করছি তখন মনে হচ্ছিল কি না কি রান্না করছি আমরা। আনন্দ করতে এতটুকু ফাঁকি কেউ দিচ্ছি না। তারপর রান্নাবান্না শেষ হলে সবাই মিলে খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ গল্পগুজব করে শুয়ে পড়লাম। রাত তখন 2-2:30 হবে। হঠাৎ ঘুম ভাঙল একটা চিৎকারে। আচমকা চিৎকার হয়েই একদম শান্ত হয়ে গেল। ঘুমের মাঝে হলেও কণ্ঠস্বর চিনতে কোনো অসুবিধা হয়নি। পল্লবের গলা। বুবাইও উঠে পড়েছে। দুজনে ছুটতে ছুটতে বাইরে বেরোলাম। বিষ্টুদাও উঠে এসেছে। সবাই উঠোনে পৌঁছে দেখি একটা আম গাছের গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে পল্লব। আমি আর বুবাই দুজনে ওকে তুলে এনে ঘরে শুয়ে দিলাম। চোখে মুখে জল ছিটিয়ে দিতে ওর জ্ঞান ফিরল। এই পল্লব, পল্লব, আরে কি হয়েছে তোর? ছেড়ে দে, এখন ওকে কিছু জিজ্ঞাসা করিস না। তুই চুপ করে ঘুমিয়ে পড়। কোনো চিন্তা নেই, আমরা সবাই তোর কাছে আছি। বুঝলাম বিষ্টুদা কিছু একটা আন্দাজ করেছে। আমরা চারজনে চাপাচাপি করে এক ঘরেই শুয়ে পড়লাম। ভোর 5টায় বিষ্টুদা আমাদের ডেকে তুলল। এই ওঠ, আমরা বাড়ি ফিরবো। এত সকালে কি করব উঠে? আমরা বাড়ি ফিরবো, 7:28 ট্রেন। আজকে কেন? আগামীকাল যাওয়ার কথা ছিল না? না না, আজই ফিরতে হবে। ওঠ ওঠ। উঠলাম। সব গুছিয়ে নিয়ে 6:30টায় আমরা সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। স্টেশনের কাছে এসে একটা দোকান থেকে চা নিয়ে খেতে খেতে বিষ্টুদা পল্লবকে জিজ্ঞাসা করল, সত্যি করে বল তো, গত রাতে কি হয়েছিল? আমার টয়লেট পেয়েছিল তাই উঠেছিলাম। তোমায় আর ডাকা হয়নি। অত রাতে বাড়ির পিছনে বাথরুমে যেতে ভয় করছিল, তাই অন্ধকারে উঠোনের ওই আম গাছের পাশে দাঁড়িয়ে টয়লেট সেরে পেছনে ফিরে দেখি আমার চোখের সামনে দুটো রুগ্ন পা ঝুলছে। আমি ওপরে তাকিয়ে দেখি একটা বুড়ি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। সেই দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু এমন তো হওয়ার কথা নয়। এই বাড়িতে তো গণ্ডি কাটা আছে। এইসব হয়তো তোর মনের ভুল। তার মানে তুমি আমাদের সেই বাড়িতে নিয়ে গিয়েছিলে যেখানে সেই ঘটনাগুলো ঘটেছিল? শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৫ম গল্প ভুতুড়ে ভ্রমণ।
বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অর্ণব, ঝিনুক, পিকন এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।